হ্যালো গাইস, ইউরোর তো গ্রুপ স্টেজ শেষ হয়ে গেল। ম্যাচ ডে 3ও আমরা সবাই এনজয় করলাম ভালোই। আর নকআউটসেও যে টিমগুলো পৌঁছে গেছে, নকআউটস ফিক্সচারসও রেডি। আমরা যা যা প্রেডিকশন করেছিলাম তার অনেকটাই সঠিক হয়েছে। এই ভিডিওতে আমরা ইউরোর ম্যাচ ডে 3 রিভিউ করব। কোন কোন টিমের খেলা কেমন লাগলো সেটা আমরা বলবো, এবং লাস্টে ইউরোর পুরো নকআউট স্টেজের আমরা প্রেডিকশন করব। তো প্লিজ এই ভিডিও শেষ পর্যন্ত জুড়ে থেকো। তো ফার্স্ট আসা যাক গ্রুপ এ তে। গ্রুপ এ তে একটা খুব ইম্পর্টেন্ট ম্যাচ ছিল, যে ম্যাচটার মাধ্যমে গ্রুপ এ তে কে টপ করবে সেটা ডিসাইডার ম্যাচ ছিল। সেটা যেটা ছিল জার্মানি ভার্সেস সুইজারল্যান্ড। তো সেই ম্যাচে অনেকেই ভেবেছিল জার্মানি খুব সহজেই জিতে যাবে, কিন্তু একেবারেই সবাইকে অবাক করে দিয়ে সুইজারল্যান্ড লিড নিয়ে নেয় প্রথমার্ধেই। এবং আমরা আগেও যেটা দেখেছি, সুইজারল্যান্ডের আক্রমণ ভাগের যে পেস, সেই পেস কিন্তু জার্মানির ডিফেন্সকে পরাস্ত করে সুইজারল্যান্ড ওয়ান আপ হয়ে যায়। এবং আগের ভিডিওতেই সৌম্য যেটা বলেছিল, যে কিমিচের দিক থেকে কিন্তু কোনো যদি স্পিডি উইঙ্গার থাকে সে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে, এবং কিন্তু সেটাই হলো। কি সৌম্য, কেমন কেমন লাগলো জার্মানির খেলায়? প্রবলেম কোথায়, কি মনে হচ্ছে, কোথায় এই কথাটা পজিটিভ? এই কথাটা আমি আগেই বলেছিলাম যে জার্মানির যেদিকে কিমিচ আছে ও অ্যাকচুয়ালি আউট অ্যান্ড আউট ফুল ব্যাক না, ওকে মেকশিফট করে খেলানো হচ্ছে। তো এখানে যদি কোনো একটা পেসি উইঙ্গার থাকে, যেমন এমবোলো আমাদের ছিল, সে যদি থাকে বা এনিওয়ান, ওইখানে প্রবলেম হতে পারে। And ঠিক ওই ভালনারেবিলিটিরই একটা সুবিধা নিয়ে সুইজারল্যান্ড ফার্স্ট স্কোর করে দেয়। তো আমি যা বলেছিলাম, অবভিয়াসলি কিমিচের দিকটা এখনো একটু একটু হলে উইক। সেটা নাগেলসম্যানকে ফিগার আউট করতে হবে এই রাউন্ড অফ 16 এর আগে এগেইনস্ট ডেনমার্ক। এবং নাগেলসম্যানের কোচিং এ আমরা অনেকটা যেন পেপ গার্ডিওলার ছায়া দেখতে পাচ্ছি। আমি একটা রেফারেন্স দিতে চাই, ম্যানচেস্টার সিটি ভার্সেস রিয়াল মাদ্রিদ। সেখানে ম্যানচেস্টার সিটি যখন দুজন নাম্বার 10 নিয়ে খেলছিল, রিয়াল মাদ্রিদের যে কম্প্যাক্ট ডিফেন্সটাকে ভাঙতে পারছিল না, তখন পেপ গার্ডিওলা কি করে, ডোকুকে নিয়ে আসে, স্পিডি উইঙ্গার এনে বিটুইন দ্য লাইন্স খেলে ডিফেন্সটা ভাঙার চেষ্টা করে। এবং আগের দিনও আমরা দেখেছি যে নাগেলসম্যান যখন দেখলো যে দুজন নাম্বার 10 দিয়ে হচ্ছে না, তখন কিন্তু সেই উইঙ্গার সামনে প্রপার স্ট্রাইকার ফুলকুর, এদেরকেই এনে সেই একদম ক্লাসিক্যাল ভাবে কিন্তু ডিফেন্স ভাঙার চেষ্টা করে। কোনো রকম নাম্বার 10, কোনো রকম জোন 14-এ খেলা নয়, ক্লাসিক উইং দিয়ে খেলার চেষ্টা করে। তো এর মধ্যে অনেকটা আমরা যেন পেপ গার্ডিওলার ছায়া দেখতে পেলাম। আমার মনে হয় ইন্টারন্যাশনাল টুর্নামেন্টসে আগেন টিম যারা অতটাও বেশি অ্যাটাকিং প্রয়েস ক্যারি করে না, এন্ড ইন্টারন্যাশনাল টুর্নামেন্টসে ক্রস অ্যান্ড ইনশাআল্লাহ ট্যাকটিকটা সবসময় হ্যান্ডি রাখা উচিত সব কোচেরই। কারণ একদমই। ওখানে যারা সিট ব্যাক করে যায়, অনেক টিমই আছে যারা সিট ব্যাক করে যায়। কারণ ইউরো এমন একটা কম্পিটিশন বা ওয়ার্ল্ড কাপ এমন একটা কম্পিটিশন, এক একটা পয়েন্ট, দুটো পয়েন্টও মানে তিন তিন পয়েন্ট এরকম খুব ম্যাটার করে। তো কিছু কিছু ছোট দল বড় দলকে ফার্স্ট এড করার জন্য একদম বসে পড়বে, তখন পেনিট্রেশন আসে না উইদিন দ্য লাইন, তখন ক্রস চাই সাইড থেকে। আর সেই ফুলক্রুগের গোল থেকেই কিন্তু জার্মানি একেবারে ডাইং মোমেন্টসে সমতা হ্যাঁ, ফেরায়, এবং জার্মানি নিজেদের টপ স্পটটাকে রিটেন করে। তো সেটা হ্যাঁ, জার্মানির জন্য মানে খুবই ভালো একটা, যে জার্মানিকে কোনো বড় টিমের এগেনস্টে যার জন্য খেলতে হবে না। তো নইলে জার্মানিকে ইটালির সাথে খেলতে হতো, যেটা জার্মানি নিশ্চয়ই চাইবে না, যে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের সাথে রাউন্ড অফ 16-এই দেখা হোক। তো একদমই। জার্মানির প্রতিপক্ষ হতে চলেছে ডেনমার্ক। তো এটা জার্মানি নিশ্চয়ই চাইতো যে জার্মানির ইটালি থেকে ডেনমার্ককে এনি ডে প্রেফার করবে। তো সেই গোলটা খুবই ক্রুশিয়াল, এবং জার্মানি যদি এখান থেকে ইউরো জেতে, তো সেই গোলটার হয়তো অনেক ভূমিকা থাকবে, একটা গোল। একদম একদম। এবার এবার তো আমাদের গ্রুপ এ থেকে আর কোনো দল ওঠেনি, এবং হাঙ্গেরি এবং আমাদের স্কটল্যান্ড ম্যাচটায় আহ, হাঙ্গেরি একেবারে ডাইং মোমেন্টসে গোল করে 3 পয়েন্ট নেয়, এবং হাঙ্গেরি লাস্ট ম্যাচ ডে পর্যন্ত কন্টেনশনে ছিল। কিন্তু আনফরচুনেটলি হাঙ্গেরি ইজ আউট অফ দ্য টুর্নামেন্ট, যেটা আমরা আগেই প্রেডিক্ট করেছিলাম। কিন্তু হাঙ্গেরি যথেষ্ট ফাইট করেছে, কিন্তু ব্যাড লাক, বাট কিছু করার নেই। হাঙ্গেরি আউট অফ ইউরো, এবং স্কটল্যান্ড তো একেবারেই আউট অফ, মানে বটম ফিনিশ করেছে, তো কোনো কথাই নেই। তো তো এবার আসা যাক গ্রুপ বি তে। গ্রুপ বি তে তো যেটা আমাদের গ্রুপ অফ ডেথ ছিল, তো
আমাদের আমার মানে মনে হয় গ্রুপ এটা অফ মানে ডেথ, গ্রুপ হওয়া সত্ত্বেও স্পেন এত কমফোর্টেবলি নিজের প্রত্যেকটা ম্যাচ জিতেছে, ক্লিন শিট এবং রেখেছে। তার জন্যই সমস্ত এক্সপার্টদের মতে স্পেন এখন টুর্নামেন্ট ফেভারিট। ইয়েস, স্পেন এবং এখন বলতে পারি। এই এই ইউরোর এখন এই মোমেন্টে বেস্ট টিম এখন স্পেন। অবভিয়াসলি অ্যাটাকিং, ওদের মিডফিল্ড, তিনটে ডিফেন্সিভ তিনটে সমস্ত দিক ফ্রন্টই, দিয়ে। হ্যাঁ তিনটে ফ্রন্টই ওদের একদম প্রপারলি ওয়েল করা। এন্ড ইনফ্যাক্ট দ্য ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ যে স্পেন নিজের লাস্ট ম্যাচ যেটা সেটা একদম পুরো বি টিম নামিয়েছিল, এন্ড স্টিল দে ম্যানেজ সাচ আ গুড গেম। তো ইট শোস যে স্পেন ইজ ভেরি ডেঞ্জারাস এই টুর্নামেন্ট। এবং স্পেন নিয়ে আমি আর একটা কথা বলতে চাই, স্পেন সম্ভবত অনলি টিম যারা একটাও গোল কনসিড করেনি এই ইউরোতে। তিনটে ক্লিন শিট, তিনটে পরপর clean sheet। এটা একটা দারুণ ব্যাপার। এবং ইটালি ভার্সেস ক্রোয়েশিয়া এটা ছিল এই রাউন্ডের মেন ম্যাচ, কিন্তু সেই ম্যাচটা ইটালি মানে সেই মডরিচ, ইটালি মানে ক্রোয়েশিয়া বলতেই মডরিচ তো। এবং মডরিচ পেনাল্টি মিস করা সত্ত্বেও ক্রোয়েশিয়াকে লিড দিয়ে দেয় এবং মডরিচ নিজের কাজটা করে দিয়েছিল। কিন্তু ব্যাড লাক বলা যাক আর যাই বলা যাক, ইটালির ক্যালিফিউরি যাকে নিয়ে এই মোমেন্টে মানে ট্রান্সফার মার্কেট একেবারে আগুন লেগে গেছে, সব বড় বড় টিম ক্যালিফিউরোকে নেয়ার জন্য উঠে পড়ে লেগেছে, সেই ক্যালিফিউরি হঠাৎ করে ডিফেন্স থেকে একেবারে বার্স্ট করে মিডফিল্ড চিড়ে একেবারে এগিয়ে এসে যে পাসটা দিল এবং সেখান থেকে একটা দুর্দান্ত ফিনিশ। কিন্তু আমি এখানে বলবো, লিভাকোভিচ কেন বড় ক্লাবে খেলে না, এত ভালো শর্ট স্টপার হওয়া সত্ত্বেও এই লাস্ট গোলটা থেকে আমরা দেখতে পেলাম। আমি বলবো অফুল পজিশনিং, মানে হি ওয়াজ মানে নো হোয়ার লাইক, আমি বলবো যদি লাইনে থাকতো বলটা ইজিলি সেভ করতে পারতো। কিন্তু লিভাকোভিচের পজিশনিং এখানে খুবই খারাপ ছিল, বিশেষ করে ওরকম ডাইং মোমেন্টসে অতটা এগিয়ে আসা, এটা মানে আমি মানতে পারছি না। এবং সম্ভবত এই কারণেই লিভাকোভিচ এখনো কোনো বড় ক্লাব পায়নি এত ভালো ইন্টারন্যাশনালে পারফরমেন্স দেওয়া সত্ত্বেও। এবং ট্রু, আনফর্চুনেট এবং সব থেকে এগ্রিড। মজার ব্যাপার হলো, এই ম্যাচটা ইটালি হারলেও ইটালি উঠে যেত এবং ক্রোয়েশিয়া উঠে যেত, কিন্তু এই ম্যাচটা ইটালি ড্র করে দেয়, ক্রোয়েশিয়া বাদ হয়ে গেল কিন্তু ইটালি উঠে গেল। তো বাট তো ইটালিকেও আমরা যদি একদম হ্যাঁ ঠিক আছে, তাদের পারফরমেন্স অতটা অ্যাট্রাক্টিভ হয়নি আগের বারের মতো, বাট স্টিল আমি বলবো যে একটা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টিমকে এত সহজে বাদ না দিলে চলবে। অ্যাজ আই সেড, ইন্টারন্যাশনাল টুর্নামেন্টসে একটা গোলই ডিফারেন্স মেকার হয়, তো ইউ নেভার নো কে কত দূর যায়। আর ইটালি হলো সেই অনেকটা মানে কি বলবো মানে গেট দ্য জব ডান। ইয়া, ইটালি এইরকম নকআউটস গুলোতে তারা কোনো ম্যাচে বিউটিফুল ফুটবল খেলবে না, তাদের একটাই লক্ষ্য, উই উইল স্কোর জাস্ট ওয়ান গোল অ্যান্ড সিট ব্যাক অ্যান্ড ডিফেন্ড দ্যাট গোল। সেই গোলটা কোনো একদম রকম কর্নার থেকে আসতে পারে, কোনো রকম লং শট থেকে আসতে পারে। ইটালি ইটালি কোনো না এরকম কোনো ভাবে না বিশ্বকাপও কোনো একটা জিতেছে এবং স্ক্র্যাপি ইউরো কাপও গোলও হতে জিতেছে। পারে। হ্যাঁ, কোনো হ্যাঁ, স্ক্র্যাপি গোল থেকেও আসতে পারে। তাই ইটালির জন্য কিন্তু এগুলো অত ম্যাটার করে না যে ইটালি কেমন খেলছে বা না, কারণ ইটালির একটা হেরিটেজে আছে যে তারা কিন্তু অত বড় টিম না নিয়েও কিন্তু মানে টুর্নামেন্ট জিততে পারে। তো তবে তবে ওয়াচ আউট ফর ইটালির ইটালি যেটা, আমরা বলবো। তবে ইটালি যতগুলোই বড় টুর্নামেন্ট জিতেছে তাদের একটা জিনিস সবসময়ই কনস্ট্যান্ট ছিল, সেটা হচ্ছে একটা অ্যাটাকিং ফ্রন্ট লাইন, একটা বেশ রেপুটেড হুম। ফ্রন্ট লাইন, যেটা এই বছর ইটালি মিস করছেন। আগে যে এটা ইটালিকে প্রচন্ড ডিস্টার্ব করবে, যে একটা প্রলিফিক গোল স্কোরার বা একটা ফোকাল পয়েন্ট নেই। স্কামাকা, ব্যাস্টোনি, স্কামাকা, বারেলা, কিয়েজা, আই ডোন্ট থিঙ্ক এরা, কিয়েজা তো আউট অফ ফর্ম, কিয়েজা একদমই পড়ে গেছে এটা বোঝা যাচ্ছে। তো ইটালির ফ্রন্ট লাইন খুব বাজে, ওরা যতটা বল প্রোগ্রেসিভ পাসেস এন্ড প্রোগ্রেসিভ রানস নিয়ে যাওয়ার পরে ফাইনাল থার্ডে তাদের কোনো ক্লিনিক্যাল পারফরমেন্স নেই। তো দ্যাটস গোনা বি আ প্রবলেম। তো তো এবার আসা যাক গ্রুপ সি তে। তো গ্রুপ সি বলা যায় মোস্ট বোরিং গ্রুপ অফ ইউরো এভার। টোটাল একটা ম্যাচ ডিসিসিভ হয়েছে, যেটা প্রথম ম্যাচ ছিল এই গ্রুপের, ইংল্যান্ড সার্বিয়াকে হারিয়েছিল এবং তারপরে প্রত্যেকটা টিম ড্র করেছে। এটা এটা একটা আনবিলিভেবল, এবং সেই ম্যাচটা যদি ইংল্যান্ড ড্র করতো হয়তো এটা একটা মানে অল টাইমার রেকর্ড হয়ে যেত। তো এত বোরিং তো মানে কোপা আমেরিকাও হয় না। সিরিয়াসলি, এবং টোটাল গ্রুপে গোল সংখ্যা ডবল ডিজিট যায়নি, মানে এর থেকে আর মানে মানে ইউরোতে যেখানে মানে বলা যায় যে ভোরে ভোরে গোল হয়, সেখানে মানে এটা খুবই ঘুম পাড়ানি ফুটবল খেলেছে, খুবই কাওয়ার্ডলি ফুটবল খেলেছে প্রত্যেকটা টিমই।
এবং ইংল্যান্ড তো সেই একটা ম্যাচ জিতে রাখার জন্য গ্রুপ টপ করেছে, এবং আমরা যেটা ভেবেছিলাম যে স্লোভেনিয়ার মতন টিমের সাথে হয়তো গ্যারেথ সাউথগেট একটু সাহস দেখাবে, কিন্তু আমরা সেটা কোনো রকম, বরং আরো বেশি ডিফেন্সিভ খেলে জাস্ট 1 পয়েন্টটাকেই ধরে রাখার চেষ্টা করে গেছে গ্যারেথ সাউথগেট। তো খুবই ডিসঅ্যাপয়েন্টিং, ইংল্যান্ডের 3 ম্যাচে 2 গোল জাস্ট। খুবই ডিসঅ্যাপয়েন্টিং, খুবই ডিসঅ্যাপয়েন্টিং। এবং আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্টস বলে দিতে চাই যে ডেনমার্ক এবং স্লোভেনিয়ারকে তোমরা যদি দেখো, তো ডেনমার্ক হচ্ছে 2 পয়েন্ট করেছে, ফর গোল ফর হচ্ছে 2 এবং গোল এগেনস্ট 2, এবং স্লোভেনিয়ারও এক্স্যাক্টলি সেম, এবং দুজনের হেড টু হেডও সেম। কিন্তু ডেনমার্ক জাস্ট স্লোভেনিয়ার ওপরে ফিনিশ করেছে, কারণ তাদের একটা ইয়েলো কার্ড কম আছে হ্যাঁ বলে। এবং এটা একটা খুবই আর খুবই একটা দারুণ আমরা দেখতে পেলাম যে কত রকম মানে যে টাই ব্রেকারে গেছে, সেটা মানে আনবিলিভেবল। অ্যান্ড আই তো এবং থিঙ্ক এক্সট্রা ইয়েলো কার্ডটা স্লোভেনিয়ার ম্যানেজারকে দেওয়া হয়েছে, যে কিনা খেলার মধ্যে মানে একদমই, মাঠের মধ্যে ইনভলভ ছিল। তবে আমি বলবো যে স্লোভেনিয়া হয়তো থার্ড হয়ে খুব একটা মাইন্ড করবে না, কারণ ডেনমার্ক সেকেন্ড হয়ে জার্মানিকে পাচ্ছে, তো আই থিঙ্ক দে হ্যাঁ, ডোন্ট মাইন্ড বিং থার্ড। yeah. তো না, এটা বলাও ঠিক না, বিকজ স্লোভেনিয়া হ্যাজ ড্রন পর্তুগাল। তো ওটাও যে খুব একটা বেশি ইজি গেম হবে সেটা না। তবুও জার্মানি বা পর্তুগালের মধ্যে স্লোভেনিয়া আই গেস পর্তুগালকেই বেছে নেবে। হ্যাঁ, নিশ্চয়ই। তো এবার আসা যাক গ্রুপ ডি তে। হ্যাঁ, গ্রুপ ডি বেশ ইন্টারেস্টিং গ্রুপ ছিল। আনএক্সপেক্টেড রেজাল্টস হয়েছে, বাট কোথাও না কোথাও ফুটবলিং ফ্যান্সরা হয়তো এটা এক্সপেক্ট করেছিল, বাট এতটাও না। সারপ্রাইজিংলি অস্ট্রিয়া টপ করে গেছে গ্রুপ। দে ওয়ান দেয়ার যেখানে লাস্ট আমাদের গেম। প্রেডিকশনও এখানে আমাদের হ্যাঁ, আমরা প্রেডিকশনও প্রেডিক্ট ফেল করে করেছিলাম। গেছে। উই আমরা প্রেডিক্ট প্রেডিক্টেড করেছিলাম অস্ট্রিয়া উঠবে, ফ্রান্স কিন্তু নেদারল্যান্ড আমরা হার্ড আম- হয়ে উঠবে। আমরা থার্ড হয়ে উঠবে, কিন্তু আমরা হয়ে জানতাম যে ফ্রান্স নেদারল্যান্ডস এর উপরে ফিনিশ করবে, কিন্তু অস্ট্রিয়া যে থার্ড মানে ফার্স্ট হবে এটা আমরা ভাবতে পারিনি। আমরা জানতাম হয়তো থার্ড হয়ে, ভেবেছিলাম থার্ড হয়ে উঠবে। তো এটা একটা দারুণ অ্যাচিভমেন্ট অস্ট্রিয়ার জন্য, এবং এটা অস্ট্রিয়ার ফুটবল হিস্ট্রিতে আমি বলবো বেস্ট অ্যাচিভমেন্ট এবার। এবং র্যালফ র্যাগনিক যে কত মানে দুর্দান্ত কাজ করছে, তার যে সেই গেগেন প্রেসিংটা যে মানে কত সুন্দর কাজ করছে এই অস্ট্রিয়ার, সেটা খেলা দেখলেই যে কেউ বুঝতে পারবে। মানে অপোনেন্ট মানে বল পেলেই মানে 3-4 জন অস্ট্রিয়ার প্লেয়ার তাকে ঘিরে ধরছে, এবং খুব মিসপাস ফোর্স করাচ্ছে, এবং কোনো একটা অস্ট্রিয়ার মধ্যে একটা হার না মানা ভাব আছে। মানে তারা লাস্ট যেমন ইংল্যান্ডের মধ্যে আমরা দেখছি একটা ড্র করেই সিট মানে খুশি হয়ে যাওয়া, কিন্তু অস্ট্রিয়ার সাথে আমরা কি দেখলাম লাস্ট দিন যখন নেদারল্যান্ডস এর সাথে ড্র যাচ্ছিল, তখন অস্ট্রিয়া কিন্তু উঠে যেত, কিন্তু অস্ট্রিয়া তারপরেও গোলের জন্য গেল, যেটা হয়তো তাদের ব্যাকফায়ার করতে পারতো, কিন্তু তা সত্ত্বেও তারা গেছে। এই জন্যই আমরা আমাদের অস্ট্রিয়াকে আমরা এতটা অ্যাপ্রিসিয়েট করছি, এবং টোটাল ফুটবল ওয়ার্ল্ড অস্ট্রিয়াকে এতটা সাপোর্ট করছি। তো দেখা যাক অস্ট্রিয়া কতদূর যেতে পারে। তো এবার আর ফ্রান্সও খুবই ডিসঅ্যাপয়েন্টিং করেছে টু বি অনেস্ট ইংল্যান্ডের সাথে, কারণ ফ্রান্সের যেরকম অ্যাটাকিং ট্যালেন্ট আছে, তো সেই অনুযায়ী একেবারে ফ্রান্সও 2টো গোল করেছে, এবং ফ্রান্সের একটা গোলও ওপেন প্লে থেকে হয়নি। তো এটা তো মানে আরো মানে খারাপ একটা দিক। তো এন্ড ফ্রান্সকে ফ্রান্স অনেক হ্যাভ ড্রন ইমপ্রুভমেন্ট করবে। বেলজিয়াম। হুম। আসছি আমরা রাউন্ড অফ 16-এ আসছি, আগে আমরা গ্রুপগুলো তাড়াতাড়ি ফিনিশ করে নিই। তো এবার হচ্ছে গ্রুপ ই। গ্রুপ ইতে অনেকেই ভেবেছিল বেলজিয়াম খুব সহজেই টপ করবে, কিন্তু টপ করা তো দূর, বেলজিয়াম সেকেন্ড হয়ে যেতে হচ্ছে। এবং তাও বেলজিয়াম, আমরা যে খুব অবাক হলাম যে বেলজিয়াম জেনারেলি খুব অ্যাট্রাকটিভ ফুটবল খেলে, এবং বেলজিয়াম আগের দিন ইউক্রেনের সাথে লাস্ট 10-15 মিনিট একেবারে নেগেটিভ ফুটবল খেলে গেছে কনস্ট্যান্টলি, জাস্ট বল নিয়ে টাইম ওয়েস্ট করা কর্নার অ্যাটাকের কাছে, এরকম ভাবে ইউক্রেনের মতন টিমের সাথে পারফর্ম করে গেছে। এবং ইউক্রেনের হয়তো যদি একটু লাকটা ভালো থাকতো, একটা দুটো শট গোলে ইজিলি চলে যেতে পারতো, এবং বেলজিয়াম তখন বাদ চলে যেত। তো এই ইউক্রেনের বেলজিয়ামের ওটা থেকে এটা ম্যাসিভ রেট অফ ছিল। তো বেলজিয়ামের থেকে এটা একেবারে এক্সপেক্ট করা যায় না, এরকম ফুটবল। তো ওঠা না ওঠা তো পরে, কিন্তু বেলজিয়ামের থেকে আমরা এক্সপেক্ট করি একটা অ্যাগ্রেসিভ বিউটিফুল ফুটবল, যেটা বেলজিয়াম সবসময় খেলে এসেছে, কিন্তু এটা আমরা খুবই ডিসঅ্যাপয়েন্টিং হয়েছি। আর তার সাথে এই গ্রুপ থেকে টপ করেছে রোমানিয়া। তো এটা মানে রোমানিয়াকে অনেকে ধরেইনি যে তারা যেতে পারবে, এবং রোমানিয়া টপ করে যাচ্ছে। তো এক্সিলেন্ট জব, এক্সিলেন্ট ইমপ্রুভমেন্ট রোমানিয়ার জন্য।
আর তার সাথে স্লোভাকিয়া, তো স্লোভাকিয়াকেও অনেকে মানে স্লোভাকিয়ার কি না কিছু বলেও মানে কিছু তারা ধরেও নি, অনেক এক্সপার্ট, কিন্তু তাদেরকে একেবারে চুপ করিয়ে দিয়ে স্লোভাকিয়া সামনের দিকে মানে রাউন্ড অফ 16-এ চলে গেল। তো স্লোভাকিয়া, স্লোভেনিয়া, অস্ট্রিয়া, রোমানিয়া এই টিমগুলো মানে বলা যেতে পারে এই ইউরোর মানে চমক একেবারে। রেভেলেশন একদম সত্যি। এবং লাস্ট গ্রুপ, যে গ্রুপে আমরা সবাই দেখতে পাচ্ছ, সেই গ্রুপের টিমের ছবিও ব্যাকগ্রাউন্ডে রয়েছে, পর্তুগাল, জর্জিয়া, টার্কি, এই তিনটে চেকিয়া। টিম, চেকিয়া বাদ চলে গেল, এবং এই তিনটে টিম এই গ্রুপ থেকে উঠেছে। এবং অনেকে এক্সপেক্ট করেনি যে এই গ্রুপ থেকে তিনটে টিম উঠতে পারবে, কিন্তু আমরা জর্জিয়াকেও ভুলে যাচ্ছিলাম, যে জর্জিয়াকেও ভুললে চলবে না। জর্জিয়া একটা সময় ইন্ডিয়ার থেকে পেছনে ছিল ফিফা র্যাঙ্কিং, কিন্তু এখন তারা পর্তুগালকে হারিয়ে রাউন্ড অফ 16 চলে গেছে ইউরোতে। তো এটা তাদের ফার্স্ট ইউরো, এটা তাদের ফার্স্ট ইউরো। তো এটা একটা, তো কিছুদিন সোশ্যাল মিডিয়া একটা খুব ফটো ঘুরছিল যে রোনাল্ডো 2015-এ জর্জিয়ায় একটা ফুটবল একাডেমি ওপেন করছিল, এবং রোনাল্ডোর পাশেই কিচা কাভারসেভিলিয়া দাঁড়িয়েছিল। তো সেই এখন পর্তুগালের এগেনস্টে গোল করে জর্জিয়াকে রাউন্ড অফ 16-এ নিয়ে গেল। তো এটা একটা মানে দারুণ ফুটবল স্টোরি, একটা খুব ইন্সপায়ারিং ফুটবল স্টোরি। তো যাই আর হোক, এবার চলি আমরা পর্তুগালকে নিয়ে প্রেডিকশন। আমার পর্তুগালকে নিয়ে আমার কিছু বলার নেই, কারণ সত্যি পর্তুগাল হলো এরকমই টিম, একদিন প্রাইম ব্রাজিল, তো একদিন একেবারে আমাদের ইন্ডিয়ান ফুটবলের মতন খেলবে। আর টার্কি, আর টার্কিও আমরা টার্কি এই গ্রুপের সেকেন্ড বেস্ট টিম ছিল, এবং তারা সেকেন্ড যোগ্যভাবেই সেকেন্ড হয়ে উঠছে। এবং চেকিয়া আমার কাছে এই ইউরোর সব থেকে মানে আমার সব থেকে খারাপ টিম লেগেছে তাদের ফুটবল, এবং আমি বলবো চেকিয়ার ফুটবল ম্যাসিভলি ডাউনফল হয়েছে। তো এটাই আমাদের, এর সাথে আমাদের ম্যাচ ডে 3 এর রিভিউ শেষ হলো। এবার আমরা যাচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট পার্টে, মোস্ট ইন্টারেস্টিং পার্টে, সেটা হলো নকআউটস প্রেডিকশন। এবার এবার কিন্তু প্রত্যেক ম্যাচে একটা করে টিম বেরোতে থাকবে। তো দেখে নেওয়া যাক কিরকম কি ফিক্সচার আসছে। তো ফার্স্ট ম্যাচ, স্পেন জর্জিয়া। তো এটা নিয়ে আমার মনে হয় না কিছু বলার আছে। তো জর্জিয়া যদিও একটা মানে ফেয়ারি টেলের মধ্য দিয়ে যাচ্ছে, মানে একটা সোনার সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু আমার মনে হয় না স্পেন মানে থেকে তারা টপকাতে পারবে, কারণ যারা হচ্ছে এই ইউরোর বেস্ট টিম। তো আমি বলবো স্পেন। আমারও এখানে স্পেন। আই ডোন্ট থিঙ্ক এখানে এখানে আই থিঙ্ক এখানে জর্জিয়া সিন্ডারেলা ফেরি টেল শেষ হচ্ছে। স্পেন উইল বি ভেরি ক্লিনিক্যাল, নো ননসেন্স ফুটবল খেলবে। তারা হয়তো জর্জিয়াকে হিউমিলিয়েট করবে না, বাট 1-2 গোল, 1-0 বা 2-0 এর ভিক্টরিতে স্পেন ইজিলি নিজের এনার্জি কনজার্ভ করার জন্য জিতে যাবে এই ম্যাচ। তো স্পেন প্রগ্রেসেস টু দ্য কোয়ার্টার ফাইনাল। নেক্সট ম্যাচ আমরা দেখতে তারপরে পাচ্ছি জার্মানি ভার্সেস ডেনমার্ক। তো আমার যা মনে হয় ডেনমার্ক খুবই স্লো পেসড একটা টিম। অবভিয়াসলি তারা নিজেদের গ্রুপ স্টেজ ম্যাচে আমরা দেখেছি যে গোল তাদের থেকে আসছিল না, ওদের ইঞ্জিন থেকে, ওদের ফ্যাক্টরি থেকে গোল আর আসছিল না। And তাদের জাস্ট মিডফিল্ডের মধ্যে বল স্টাক হয়ে যাচ্ছিল, and সেটা ব্যাক পাস সাইড চলে যাচ্ছিল। বাট জার্মানির যদি উইকনেসটা এক্সপ্লয়েট করতে পারে, দ্যাট ইজ হাই লাইনটাকে এক্সপ্লয়েট করা, সেটা তাহলে ডেনমার্ক কোনোভাবে একটু ট্রাবল করতে পারে। বাট আই স্টিল ডোন্ট থিঙ্ক জার্মানি ইজ গোয়িং টু লেট দিস স্লিপ অ্যাওয়ে। এই ম্যাচটা জার্মানি হারবে না আমার, এন্ড আই থিঙ্ক সময় শেষ হয়ে সেমি ভাববে হয়তো। একদমই, কারণ জার্মানিকে বিপদে ফেলতে গেলে সেই পেসটা দরকার, যেটা ডেনমার্কের হ্যাঁ, নেই। ডেনমার্কের নেই। আমি হয়তো তো আমি হয়তো এটা এটা জর্জিয়া হলেও হয়তো একটা ভাবতাম, কিন্তু ডেনমার্কের এখানে ট্যাকটিক্যালি ভাবতে হবে। ডেনমার্কের পেস নেই, আর পেস না থাকলে জার্মানিকে প্রবলেমে ফেলা খুবই প্রবলেম। আমি হয়তো বলতে পারি যে এই ম্যাচটা নকআউট যেহেতু, তো মেবি এক্সট্রা টাইম অব্দি যেতে পারে। স্টিল জার্মানি জিতবে এই ম্যাচটা। নো নো। একেবারে একেবারে পরের ম্যাচ আচ্ছা। পর্তুগাল, এই নিয়ে আমি একটা কথা বলবো না এখানে। আচ্ছা, হ্যাঁ, পর্তুগাল স্লোভেনিয়া। আই ডোন্ট থিঙ্ক এইবার কোনো মেজর আপসেট হবে। আই থিঙ্ক পর্তুগাল এই ম্যাচটা কোয়াইট কমফোর্টেবলি জিতবে। আই এম গিভিং আ স্কোর লাইন অফ 2-2-0 বা 3-0। অ্যান্ড আমি বলতে পারি এই ম্যাচে রোনাল্ডো অ্যাকাউন্ট ওপেন করবে এই বছরের ইউরো। তো হ্যাঁ, চোখ বন্ধ করে আসা যাক রাউন্ড অফ তারপরে 16 এর হোস্ট হাই প্রোফাইল ম্যাচে, দ্যাট ইজ ফ্রান্স বেলজিয়াম। বল সমস্যা, তোর কি মত এই?
আমি ফ্রান্সও খুব নেগেটিভ ফুটবল খেলেছে, বেলজিয়ামও খুব নেগেটিভ ফুটবল খেলেছে, তবে দুটো দেখেই বলবো ফ্রান্সের নকআউটসে ম্যাচ বার করার অনেক এক্সপিরিয়েন্স আছে। এই ফ্রান্সের এই জেনারেশন এইরকম ম্যাচ অনেক খেলেছে, তারা জানে এইরকম ম্যাচগুলো কি করে বার করতে হয়। আর ফ্রান্সের আমি Actually, একটা আরেকটা জিনিস বলবো, ফ্রান্সের ডিফেন্স কিন্তু খুবই ভালো। হ্যাঁ, তারা লাস্ট এনগোলো ম্যাচে পেনাল্টি থেকে এনগোলো একটা গোল কান্টে। কনসেপ্ট করে। কান্টে যতক্ষণ মিডফিল্ডে আছে ফ্রান্সকে গোল দেওয়া মানে ইজ ইম্পসিবল। এবং আমার মনে হয় ফ্রান্স এই ইউরোতে ফ্রান্সের হয়ে এঙ্গোলো কন্টে যতক্ষণ মাঠে ছিল ফ্রান্স একটাও গোল কনসিড করেনি। তো আমি এখানে এই ফ্রান্সকেই এই রাখবো। এই ম্যাচটাতে একটা ভালো ডুয়েল হবে, সেটা ডকু ভার্সেস জুল কোন্ডে। তো আমি ওটা দেখার জন্য খুব এক্সাইটেড যে ডকু ভার্সেস জুল কোন্ডে মানে ম্যাচ আপটা মানে ডুয়েলটা কেমন হতে যাচ্ছে। তো এখানে আরো আরেকটা ডুয়েল হতে পারে, সেটা হলো কান্টে ভার্সেস কেভিন ডিব্রয়না। তো এটার জন্য আমরা অপেক্ষা করে থাকবো যে কেভিন ডিব্রয়নাকে কি পকেট বন্দি করে নিতে পারবে কান্টে। হ্যাঁ, এই বাট স্টিল अगेन বেলজিয়ামের ডিফেন্স একদমই ভালো না। ওদের ডিফেন্স কে খুব ইজিলি ছেড়ে যাচ্ছে, সেটা দেখা যাচ্ছে। তো আই থিংক ফ্রান্স এগোচ্ছে এটাতে, কি বলিস? একদমই আমাদের দুজনেরই মত, মানে ফ্রান্সই থাকছে। আচ্ছা দেখ, রোমেনিয়া ভার্সেস নেদারল্যান্ডস, অনেক ইউটিউবার রোমেনিয়াকে যখন বলতে যাচ্ছে তারা অ্যান্ড্রিউ টেটের নাম নিচ্ছে। সবাই বলছে অ্যান্ড্রিউ টেট ভার্সেস ভার্জিল ভ্যান ডাইক। তো রোমেনিয়া ভার্সেস নেদারল্যান্ডস, আমার মত অনুযায়ী নেদারল্যান্ডস যতটা পোটেনশিয়ালের স্কোয়াড তাদের ভর্তি ছিল সেই পোটেনশিয়ালে খেলেনি। আই থিঙ্ক রোনাল্ড কুম্যান খুব একটা ভালো কাজ করতে পারেনি নেদারল্যান্ডস কে নিয়ে। ওদের ডিফেন্স কোয়াইট স্লো, গোল লিক করছে। অ্যান্ড দ্য অনলি পার্সন হু ইজ সেভিং নেদারল্যান্ড সেটা হচ্ছে লিভারপুলের কোডি গ্যাকপো। হঠাৎ হঠাৎ করে গ্যাকপো মাঠে জ্বলে উঠছেন এন্ড গোল দিয়ে দিচ্ছেন বা পাস বাড়িয়ে দিচ্ছেন, এন্ড সেটার থেকে নেদারল্যান্ড সার্ভাইভ করে যাচ্ছে। বাট আগের ম্যাচে সার্ভাইভ করতে পারেনি, অস্ট্রিয়া বিট দেন। বাট স্টিল আই থিঙ্ক রোমেনিয়া নেদারল্যান্ডস এর ম্যাচটাতে আই এম হোপিং ফর অ্যান আপসেট। আমার কেন জানি না মনে হচ্ছে এখানে একটা আনএক্সপেক্টেড রেজাল্ট আসবে, রোমেনিয়া বেরিয়ে যাবে। বাট স্টিল মেবি আমরা সেফ খেলতে পারি এটা নিয়ে, কি বলিস? আমি এখানে নেদারল্যান্ডসকেই রাখবো। এই ম্যাচটাতে আমি আপসেট দেখতে পাচ্ছি না, কারণ নেদারল্যান্ডস কিন্তু নকআউটসে কিন্তু বেশ তারা ভালো। কারণ আমরা যদি লাস্ট ইউরোটা দেখি সেখানে তাদের টিম এর থেকেও খারাপ ছিল, কিন্তু তারা আর্জেন্টিনার সাথে মনে রাখতে হবে 120 মিনিটস তারা কিন্তু সমান সমান হয়েছিল। তো হুম। আমার মনে হয় না রোমেনিয়ার হয়তো সেই ইনএক্সপিরিয়েন্সটা এখানে এক্সপোজ হয়ে যেতে পারে। তো আমি এখানে নেদারল্যান্ডসকেই রাখবো। ঠিক আছে, গোয়িং উইথ সোমাশিস অন দিস ভিডিও। নেক্সট ম্যাচ অস্ট্রিয়া ভার্সেস টার্কি। এই ম্যাচটা মেবি ইট কুড বি আ ভেরি মাউথ ওয়াটারিং ম্যাচ। দেখে মনে হচ্ছে না যে অতটা ভালো বা এক্সাইটিং হবে, বাট স্টিল টার্কি এন্ড অস্ট্রিয়া, এই ম্যাচটা বেশ এন্টারটেইনিং হতে পারে। But তো আমার আমি মতে এখানে অস্ট্রিয়া সৌমদের, অস্ট্রিয়া ইজ গুড। আমারও এটা 50-50 ম্যাচ হবে, এটা মানে প্রেডিক্ট করা খুবই মুশকিল, কিন্তু আমাদের মতে এটা আমরা অস্ট্রিয়াকেই রাখছি। একদম অস্ট্রিয়া। আসা যাক এবার ইংল্যান্ড ভার্সেস স্লোভাকিয়া। আমি যদি আমার মত বলি, ইংল্যান্ড নকআউটস এ কিং। তারা তারা জানে নকআউট কি করে বের করতে হয়। দে হ্যাভ দ্যাট মেন্টালিটি, তাদের সেই টেনাসিটিটা আছে যে হ্যাঁ ঠিক আছে, নকআউট অব্দি খেলে নিয়ে নকআউটের 90 মিনিটস আরামসে সহ্য করে নিতে পারবো, করে নিয়ে আমরা কোনোভাবে ম্যাচটা বের করে নিতে পারবো। নট বিকজ এখানে গ্যারেথ সাউথগেটের কোনো ক্রেডিট নেই, বাট ইংল্যান্ডের ইন্ডিভিজুয়াল কোয়ালিটি এত বেশি যে কেউ না কেউ তো একটা মোমেন্টে জ্বলে উঠবে এন্ড একটা মোমেন্ট অফ ম্যাজিক দিয়ে ইংল্যান্ডকে বের করে নিতে। আই থিঙ্ক এইখানে ইংল্যান্ডকে অ্যাসেস করার মতো বেশি বিশেষ কিছু নেই, স্পেশালি এই ম্যাচটা। আর ইংল্যান্ডের এই নকআউটস গুলোতে ইংল্যান্ডের যে মানে বিশাল বেঞ্চ স্ট্রেংথ সেইটা কিন্তু হ্যাঁ, বিশাল কার্যকরী হয়ে উঠবে। কারণ 90 মিনিটসে যদি 0-0 থাকে, তারপরে যে ইংল্যান্ডের অ্যান্থনি গর্ডন, তারপরে আমাদের চেলসির কোল্ড পালমার, তো এরা যদি নামে, তো তখন কিন্তু মানে বিপক্ষের যে টায়ার্ড লেগস গুলো ডিফেন্সের তাদেরকে কিন্তু সামলানো খুব মুশকিল হয়ে যাবে। এবং আমরা দেখেছি গর্ডন আর পামার যখন একসাথে মাঠে থাকে লাস্ট আগের দিন 5 মিনিটই আমরা দেখেছি ইংল্যান্ডকে কিন্তু একেবারে অন্যরকম ইংল্যান্ড লাগছিল। সেই 5 মিনিটেই একদম তারা বেশ একদম। কয়েকটা মানে গোল স্কোরিং অপরচুনিটি ক্রিয়েট করে ফেলেছিল। সবচেয়ে বড় কথা, গ্যারেথ সাউথগেট যদি দেখে যে ম্যাচ শেষ অব্দি চলে যাচ্ছে, ইয়ের কোনো স্কোর হচ্ছে না, সে ইজিলি কেনকে বসিয়ে অলি ওয়াটকিন্স কে নামাতে পারে, যার অনেক বেশি স্পিড কেনের থেকে। কেন অত বেশিও স্পিড নেই। অলি ওয়াটকিন্স ইজ আ ট্রেন, ইজ আ বুলেট ট্রেন, খুব তাড়াতাড়ি খুব জোরে দৌড়াতে পারে।
তো তো ইংল্যান্ড ফর মি। সুইজারল্যান্ড ইটালিও খুব ভালো একটা ম্যাচ হবে। তো হ্যাঁ, এই ম্যাচটা মানে এই ম্যাচটা নিয়ে আমি কিছু বলবো না, এই ম্যাচটা সৌম্যই জানাবে মতামত। আমার মনে হয় ইংল্যান্ডকে ফ্রাস্ট্রেট সরি আমার মনে হয় ইটালিকে ফ্রাস্ট্রেট করা খুবই সোজা। এন্ড যদি ইটালি নিজের ফ্রন্ট থ্রি কে ইনভলভ না করতে পারে বা তারা যদি তাদের কোয়ালিটি না শো করতে পারে, সুইজারল্যান্ড ক্যান গো থ্রু। এন্ড আমি আমি মনে করছি যে সুইজারল্যান্ড উইল গো থ্রু। ইটালির ডিফেন্ডিং এখানেই শেষ হচ্ছে রাউন্ড অফ 16-এ, এন্ড সুইজারল্যান্ড উইল গো থ্রু। তো এটাই আমরা একটা আপসেট রাখছি এই এন্ড রাউন্ডে। আমি এটাকে আপসেট হয়তো বলবো না, কারণ সুইজারল্যান্ড আর ইটালি এই বছর ইউরোতে তাদের ফুটবলিং কোয়ালিটি 19-20-এর তফাৎই হয়। তো আমার জন্য এটা সুইজারল্যান্ডই, একদমই এন্ড একদম। এটা আপসেট না হয়। তো কোয়ার্টার ফাইনালস এর আমাদের ড্র অলমোস্ট রেডি। দেখা যাচ্ছে লাস্ট 8 যারা, তাদের তাদের অনেক ভালো ভালো ম্যাচ আপসই রেডি হচ্ছে। আমরা কোয়ার্টার ফাইনালের প্রেডিকশন ভিডিও নিয়েও পরে আসবো ওয়ান্স রাউন্ড অফ 16 এর রেজাল্টস আমরা পেয়ে যাই। বাট ফর নাও আমাদের উইনার এটাই: স্পেন, জার্মানি, পর্তুগাল, ফ্রান্স, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, ইংল্যান্ড এন্ড সুইজারল্যান্ড। এন্ড আই বিলিভ আমরা সোমবাশিসের প্রেডিকশন এই রাউন্ডে অ্যাটলিস্ট 90% ঠিক যাবেই। একদম, এখান থেকে অ্যাকচুয়ালি আপসেট হওয়ার চান্স খুবই কম থাকে। হ্যাঁ, হ্যাঁ, কারণ এই এই স্টেজে এসে কোন টিম কেমন খেলছে এটা অনেকটাই ক্লিয়ার হয়ে যায়, প্রত্যেকটা টিমের স্ট্রং পয়েন্ট উইকনেস এগুলো অনেকটাই ক্লিয়ার হয়ে যায়। এই যে আমাদের শেষ হচ্ছে প্রেডিকশন ফর রাউন্ড অফ 16। দেখা যাক ফাইনালি, ভেরি এক্সাইটিং উইক আহেড, ভেরি এক্সাইটিং ম্যাচেস আহেড। আই হোপ ইউ পিপল সবাই তোমরা দেখবে, এনজয় করবে ইউরো। এন্ড অবভিয়াসলি লেটস মিট এন্ড দেখা যাক নেক্সট কি হচ্ছে। ফিরে আসবো নেক্সট ভিডিওতে। একেবারে থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং, একেবারেই। এন্ড প্লিজ লাইক আওয়ার ভিডিও এন্ড কমেন্ট করো তোমাদের কি কি মত, কে জিতবে। অবভিয়াসলি তোমাদের মত আমরা শুনতে রাজি। লেট আস নো আমরা কি করতে পারি আমাদের ভিডিও ইমপ্রুভ করার জন্য। এন্ড অবভিয়াসলি উই আর লুকিং ফরওয়ার্ড টু interact with you even more. So till now, bye. লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। থ্যাংক Thank ইউ you. গাইস। Thank you. বাই।